উপন্যাস ভিলেন ক্যান বি লাভার পর্ব ৪। ওয়েলকাম ম্যান ওয়েলকাম। রিচার্ডের এহেন মধুমিশ্রিত টিটকারিময় স্বরে কপালে ভাঁজের দেখা মেলে। ডিমানে বসে থাকা নেশো আর লুকাসের। উৎসুক হয়ে সামনে তাকালো দুজন। দেখতে পেল অফিসার প্রেম ব্যাঘ পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে বস্রু হাসি। রিচার্ড হেড অফিসারের চিফ অফ হেড ডেস্কে টপে বসে কিছু ফাইল চেক করছিল। ওদের অপেক্ষায় ছিল কারো জন্য। 12 তলায় অবস্থিত চেম্বারের ভিতর কাচের গ্লাসে গলিয়ে সোনালি দূপ্ত আলোক রশ্মি ছড়াচ্ছে। পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের উপর নানা ধরনের ফাইল এলোমেলো করে ছড়িয়ে আছে। অর্ধ খাওয়া আপেল রক্ষিত ল্যাপটপে তখনও বাগানবাড়ির প্রতিটা কোণার সিসিটিভি ফুটেজ লাইভে ছিল। বাগানবাড়ির মতো অফিসের দেয়ালেও ড্রাগনের বিশাল আকৃতির একটা পেন্টিং রয়েছে। দূর থেকে মনে হচ্ছে রিচার্ড সুবিশাল আকৃতি ড্রাগনের সিংহাসনে বসে আছে। কোনো কথা ছাড়াই অফিসার প্রেম এসে পায়ের ওপর পা তুলে বসল ডেস্কটপের সামনের চেয়ারে। রিচার্ড প্রেমের অ্যাটিটিউড দেখে নিচের ঠোঁট ঠেলে উপরের ঠোঁট উঁচিয়ে বুড়ো নাচাতে নাচাতে বলল, টি আর কফি? প্রেম চোখ ঘুরিয়ে ফিরিয়ে পুরো কক্ষ স্ক্যান করছিল। এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ গিয়ে ঠেকল নেশো আর লুকাসের ওপর। একজন পূর্ণিমা আরেকজন অমাবস্যা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইন্টারেস্টিং। থেমে রিচার্ডের দিকে তাকিয়ে হেসে বলল, ক্যাসিনোর মালিক চা কফির অফার করছে। সো রুড অফ ইউ ম্যান। ঠোঁট এলিয়ে হাসল রিচার্ড। উইস্কি আর ভদকা? আই থিঙ্ক ইট নট বি এনজয়েবল উইথআউট গার্লস। ডু ইউ প্রেফার বিং ইন এ ডার্ক রুম আর উইথ লাইটিং? থমকে গেল প্রেম। ঠোঁটের কোণে বক্র হাসি গায়েব হয়ে কপালের চিন্তার ভাঁজে ছাপ ফুটে উঠল। তা দেখে আবারও বাঁকা হাসল রিচার্ড। তবে বরাবরের মতোই তা ছিল অদৃশ্য। নেশোর দিকে তাকাতেই নেশো ব্যগ্র হয়ে এসে রিচার্ডের ডেস্কটপের সামনে দাঁড়ায়, মাথা কিছুটা ঝুঁকিয়ে। সিস্টেম বাইন অল প্যাসো ই প্রিপারেলো সাবিটু। পার্সেলটি সুন্দর করে সাজিয়ে রেডি করো এক্ষুনি। স্পিক ইংলিশ। প্রচণ্ড জোরে ডেস্কটা থাবা মেরে উঠে দাঁড়িয়ে গেল প্রেম। ক্রোধে গলার নীল রঙগুলো ফুলে ফেঁপে উঠেছে। তবে সেই তেজ স্থায়ী হলো না বেশিক্ষণ। নেশো আর লুকাস ঝড়ের বেগে ছুটে গিয়ে প্রেমের মাথা ডেস্কের সাথে চেপে ধরে। ঘটনাটা এতই দ্রুত হলো যে নিজেকেই প্রতিরক্ষার জন্য কিছুই করতে পারেনি প্রেম। ছুটার জন্য মোছামুছি করতে থাকে প্রেম। প্রেমের দুহাত ওদের দুজনের দখলে। হাত মুচকিয়ে পিঠে চেপে রেখেছে। যতই ছোটানোর চেষ্টা করে প্রেম ততই তারা হাতের ওপর চাপ বাড়ায়। রিচার্ড চেয়ারে গা এলিয়ে শক্ত চিবুকে তাকিয়ে আছে। গুরুগম্ভীর অগ্নিফুলিঙ্গ মস্তিষ্ক আবারও ফিরে যায় নিজ বৈশিষ্ট্য। চিবিয়ে চিবিয়ে বলল, আমাদের দিকে হাত বাড়ানো তো দূর, আগে এদেরকে অতিক্রম করেনি। অতঃপর নেশো আর লুকাসের দিকে তাকিয়ে জলদগম্ভীর গলায় বলল, লিভ হিম। নেশো রিচার্ডের কথায় মাথা নাড়িয়ে প্রেমের দিকে চোখ গরম করে তাকিয়ে গমগমে পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। লুকাস প্রেমকে ছেড়ে দিয়ে গিয়ে দাঁড়ালো রিচার্ডের পাশে বুক বেঁধে। লম্বাটে সুস্বাস্থ্য অধিকারী পালোয়ানের ন্যায় লুকাসকে পিনপতন নীরবতায় আচ্ছন্ন কক্ষের যমদূতের মতো লাগছে। রুক্ষ তাবুক চেহারার অগ্নিশিখার জ্বলন্ত লাভার অগ্নি বিচ্ছুরিত হতে থাকে দু চোখ দিয়ে, যেন ভস্ম করে দেবে প্রেমকে। প্রেম শরীর ঝাড়া দিয়ে রাগে ফুঁসতে থাকে। শক্ত চোখে তাকালো রিচার্ডের চোখে। একজোড়া কালো আখিদায় আরেক জোড়া নীল আখিদার মধ্যে নীরব যুদ্ধ হলো কিছুক্ষণ। মন্ত্রীর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? পাতালে পারলে খুঁজে নে। রিচার্ডের কাট কাট জবাব। তীর তীর করে রাগ বাড়তে থাকে প্রেমের।
তবে এখন রাগ দেখানোর সময় না। বুদ্ধিমানরা কখনো রাগ দেখিয়ে হাতের কাছে থাকা সুযোগ ক্রোধে দূরে ঠেলে দেওয়ার মতো বোকামি করে না। হঠাৎ করে অদ্ভুতভাবে হাসল প্রেম। রিচার্ডের দিকে তাকিয়ে গোল গোল ভাসা ভাসা চোখগুলোকে কিঞ্চিত ছোট করে বলে, তার মানে স্বীকার করছিস তুই অপহরণ করেছিস মন্ত্রীর ছেলেকে? হ্যাঁ, আমি কিডন্যাপ করেছি, আর সেই মাদারচোদ পিয়েকে আমি মেরেছি। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো বিপরীত রহস্যময় হাসি দিল প্রেম। কণ্ঠ খাদে নামায়। কথার মধ্যে রস আনে যেন দুজন বন্ধুর মধ্যে নর্মাল কনভারসেশন। তারপর মাথা কি করেছিস? চোখগুলো দিয়েছে একুরামের মাছের খাবার হিসেবে, আর জিভ ঠোঁটকে টেসিদ্ধ করে পোষা বিড়ালকে খাইয়েছে। প্রেমের মুখভঙ্গি খুবই স্বাভাবিক। এই নৃশংস ভয়ঙ্কর বর্ণনাগুলো তাকে এক্ষুনি বিচলিত করছে না, বরঞ্চ আগ্রহ বাড়ায় ছটফটানি। অধিক আগ্রহে চেয়ে থাকে রিচার্ডের পানে, পরবর্তী প্রশ্নের উত্তরের আশায়। আর মাথার খুলি, সেটা কি করেছিস? ওয়েট বলে রিচার্ড ল্যাপটপ প্রেমের দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপে স্ক্রিনে তাকাতেই পাথরের মতো পুরুষালিত শক্ত হৃদয়ে নাড়া দিয়ে উঠল। ভিতরে ভিতরে শুকনো ঢুক গেল প্রেম, তবে তা বাইরে প্রকাশ করল না। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল দ্রুত। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না সেই বিস্তৃতময় দৃশ্যের দিকে। মাথার খুলি থেকে তখনও মগজ চুয়ে চুয়ে পড়ছিল। কুকুরে পায়ের সাথে লেপ্টে যাচ্ছিল মগজের সেই তরল ধাতু। বিধ্বস্তভাবে কাটা ছেঁড়া করা হয়েছে মুখের অংশ। চোখ উপড়ে তুলে ফেলা হয়েছিল। নাক মাঝখানে থেকে দুভাগ করে কাটা হয়েছে খুব ধারালো ছুরি দিয়ে। ঠোঁটের অংশে যেন ঢেউ কোদাল দিয়ে কেটে নিয়েছে মাংস। খুলির ভিতর থেকে বেরিয়ে আসা তরল মগজগুলো খাঁচার ভিতর বন্দি। হিংস্র কুকুরগুলো খেলার সাথে সাথে লম্বাটে জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছিল। প্রেম মুখভঙ্গির ছাপ পরিবর্তন করে শক্ত চোখে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের ঠোঁটের প্রতিটা বাঁকা হাসি কাটার মতো বিচ্ছে তার শরীরে। রুক্ষ গলায় বলল, কি প্রমাণ আছে যে এটা সুলতান কায়েসের খুলি? প্রমাণ তো তোর হাতে। আবার আতঙ্কিত আক্রমণে ভড়কে গেল প্রেম। রিচার্ডের বাক্য শেষ হবার সঙ্গে সঙ্গে লুকাস প্রেমের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রেম রিচার্ডের সূক্ষ্ম বুদ্ধির কারিশমা দেখে অবাক হলো বটে। লুকাস প্রেমের শার্টের পকেটে থাকা বলপেন নিয়ে নিচে ফেলে দানবী পা দিয়ে পিষে ফেলল। পরপর তৎক্ষণাৎ প্রেমের মাথায় গান পয়েন্ট ধরল। তপ্ত শ্বাস ফেলল প্রেম। এক টুকরো প্রত্যাশার আশা গিয়ে দাঁড়ালো শূন্যর কোঠায়। রিচার্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেমের থমথমে মুখের দিকে। মুখভঙ্গির কোনোভাবেই ভাবান্তর নেই। চাহনি খুবই শান্ত। আকস্মিক সংযম হারিয়ে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল প্রেম। কতদিন এভাবে নিজেকে বাঁচিয়ে রাখবি? তোর শেষ খেলা এবার আমার হাতেই হবে। ডেস্কটপে থাকা এলোমেলো ফাইলগুলো কিছুটা নড়েচড়ে ওঠে রিচার্ডের অট্টহাসিতে। নির্গম হওয়ায় উত্তপ্ত নিঃশ্বাসে বরফ গলিত ঠান্ডা পানির ন্যায় মেজাজ তিরক্ষিত মেজাজে পরিণত হয়। হাসি থামিলে কর্কশ গলায় দাঁতে দাঁত চেপে ধরে বলল, পরবর্তীতে আমার সাথে খেলতে আসার আগে খেলার গুটি কিভাবে চালতে হয় তা শিখে আসিস, নাদান শিশু। রিচার্ডের অট্টহাসির ধ্বনিগুলো প্রচণ্ড জোরে জোরে করাঘাত করতে থাকে প্রেমের কানে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে রিচার্ডের বেদঘুটে হাসির শব্দে। রক্ত গরম চোখে রিচার্ডের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল প্রেম। প্রেম বেরিয়ে যেতেই হাসি থেমে যায় রিচার্ডের। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। 8 বছর আগে স্থাপন হওয়া বাগানবাড়ি এই প্রথম কোনো মহিলা মেয়ে প্রবেশ করল, এবং দ্বিতীয়বারের মতো কোনো নারী পা রাখে রিচার্ডের সেই ঘন গুটগুটে জঙ্গলে অবস্থিত অদ্ভুত বাগানবাড়িতে। 4 জন মেড রাখা হয়, সকলের পরনে কালো পোশাক, আর মাথায় বিমানবালাদের মতো কালো টুপি। ভয়ে ততস্থ সকলে। ভিতরে পা রাখতেই গা শিউরে ওঠে। ভয় কাতুরে চোখে সব কিছুই পর্যবেক্ষণ করতে থাকল।
প্রতিটা ফার্নিচার থেকে শুরু দেয়ালের রং পর্যন্ত কালো। সকলের চোখে মুখে বিস্ময়তা। ভিতরেই ডিজাইন দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ। অতিরিক্ত টাকার বিনিময়ে তারা এখানে কাজে আসতে রাজি হয়েছে। 7 দিনে তারা যে টাকা পাবে তা অবশ্য 7 মাসেও পেত না। শুধুমাত্র টাকা নয়, তারা বাধ্য হয় এখানে আসার জন্য। গাড়ি যখন লোকালয় ছাড়িয়ে ঘন জঙ্গলের ভিতর ঢুকে তখন থেকেই অজানা আতঙ্ক চেপে ধরে সকলের ভিতর। কিন্তু গার্ডের হাতে থাকা বড় বড় অস্ত্র দেখে কেউ আর মুখ খোলার সাহস পায়নি। ঘন জঙ্গল গলিয়ে যখন বাগানবাড়ির প্রধান ফটকে এসে গাড়ি থামে তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও যতই ভিতরে যাচ্ছে ততই তাদের ভয় বাড়তে থাকে। ন্যাশো চোখ গরম করে তাকালে যে যার যার কাজে লেগে যায়। এলিজাবেথের তখনও জ্ঞান ফিরেনি। শরীর একদম বিছানার সাথে মিশে রয়েছে। রিচার্ড তখন ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর যেখানে ছিল এখনও সেখানেই। দুজন মেট কক্ষের দরজায় সামনে এসে দাঁড়ায়। মেঝেতে একজন নারী ও পুরুষের কাপড় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানা অগুছালো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়ে দুজন। বুঝতে বাকি থাকে না এখানে গতরাতে কারো উপর পাশবিক নির্যাতন হয়েছে। কোনো অবাগই হয়তো হারিয়েছে নিজের সবথেকে বড় মূল্যবান সম্পদ। বিস্ময় দৃষ্টি দেখার পূর্ব প্রস্তুতি নিয়ে এগিয়ে গেল তারা। এলিজাবেথের মুখের ওপার দেখে কনস্টার সরাতেই দুজনেই চোখ গোল গোল হয়ে গেল। অবাক দৃষ্টিতে নিমেষহীন চেয়ে থাকল এলিজাবেথের নিস্তেজ মুখশ্রীতে। বিস্মৃত চোখে একে অপরের দিকে তাকায়। একজন মেট অবাক চোখে চেয়ে থেকে হাত রাখল বালিশের নিচে জট বেঁধে থাকা এলিজাবেথের লাল চুলে। পরপরই হাত দিয়ে গাল স্পর্শ করল। সেই হাত আবার চোখের সামনে এনে খুবই কাছ থেকে দেখল কোনো কৃত্রিমতা আছে কিনা। রেশমা নামের মেয়েটি এলিজাবেথের নীল হয়ে যাওয়ার অভয় দেখে এলিজাবেথের জন্য খুবই মায়া লাগলো। তার নিজেরও এলিজাবেথের বয়সী মেয়ে আছে। নিজের মেয়ের কথা ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল রেশমার। এলিজাবেথের বিমোহিত সৌন্দর্যে ধ্যানমগ্ন না হয়ে কাঁপা কাঁপা হাত নাকের কাছে নিয়ে দেখল শ্বাস প্রশ্বাস চলছে কিনা। স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজনই। অনেকক্ষণ চোখের পানি দেওয়ার পর পিটপিট করে চোখ মেলে তাকালো এলিজাবেথ। রেশমা উৎসুক হয়ে এলিজাবেথের উপর ঝুঁকেছিল। পা নাড়াতে চাইলে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। শরীর বিছানা থেকে আলাদা করতে পারছে না। পেটের নিচের অংশ অনুভব হচ্ছে না। কম্পোস্টার তুলে নিজের নগ্ন দেহের দিকে তাকায় এলিজাবেথ। রাতের কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠল। দিকশূন্য জ্ঞান হারিয়ে পাশে থাকা রেশমার কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মাতৃমন রেশমার। এলিজাবেথের প্রতিটা আর্তনাদ সোজে গিয়ে বিঁধকে রেশমার বক্ষপটে। রেশমা ভিতরে জড়তা দূর করে পেলব হাত দিয়ে এলিজাবেথের লাল চুলের ভাঁজে ভাঁজে বিলি করতে থাকল। এলিজাবেথকে নিজে নিজে শান্ত হবার সময় দিল নিজের জীবনের এই চিরন্তন সত্যকে মেনে নিতে। গুমট পরিবেশ এলিজাবেথের কান্না আহাজারিতে শোকে হয়ে উঠল। গাইডের দেওয়া নির্দেশনার কথা মনে হলে নিজেকে শক্ত করে রেশমা। এলিজাবেথকে ছাড়িয়ে সোজা করে বসালো। কম্ফোর্টার দিয়ে শরীরে ঢেকে দিল ভালো মতো। তারপর হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে দুজন মেট হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে এসে রেখে যায়। শক্ত হয়ে দাঁড়ায় রেশমা। দুর্বোধ্য এলিজাবেথের দিকে তাকিয়ে বলল, ম্যাম উঠুন, আপনাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। হঠাৎ এলিজাবেথ রেশমার দুহাত জাপটে ধরল। রেশমা ফিরে তাকালো এলিজাবেথের দিকে। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। এলিজাবেথ নিভে যাওয়ার নিস্তেজ স্বরে আকুতি মিনতি করতে থাকে রেশমার কাছে, প্লিজ আমাকে বাঁচান। জানোয়ারটা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমার শরীর থেকে জানোয়ারটার পারফিউমের স্মেল আসছে। আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে। আমি মরে যাব, আমাকে বাঁচান। আমরা অপরক ম্যাডাম, মাফ করবেন। আপনারা এভাবে মুখ ফিরিয়ে নেবেন না আমার থেকে।
জানোয়ারটা মেরে ফেলবে আমাকে। এভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ধ্বংসের মুখে ফেলে দিবেন না। থেমে ফোন আছে আপনার কাছে? ফোন করব আমার চাচাকে। আমার চাচা এক্ষুনি এসে আমাকে নিয়ে যাবে। আমাদের কারোর কাছেই ফোন নেই ম্যাম। ল্যান্ডলাইন কোথায় আছে আমাকে একটু বলুন প্লিজ, জলদি বলুন, শয়তানটা এসে পড়বে। এই বাসায় কোনো ফোন নেই ম্যাম। কানিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকলো এলিজাবেথের। রাতের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে, যা তীরের ফলার চেয়েও যন্ত্রণাদায়ক এলিজাবেথের কাছে। হঠাৎ করে এলিজাবেথের নিজের শরীরে আঘাত করতে থাকলো, চুল টেনে ছিঁড়তে থাকে নিজে। এলিজাবেথের পাগলামো আচরণে ঘাবড়ে যায় মেডরা। মনে পড়ে যায় ন্যাশো শক্ত গলার বলে দেওয়া সতর্কবাণীগুলো। দুজনেই এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করে এলিজাবেথকে। এলিজাবেথ কারোর বাধা মানে না। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে আঘাত করতে থাকে বারবার। থেতলে যাওয়া জায়গায় আবারও আঘাত লাগায়। এবার রক্তক্ষরণ হতে থাকে কিছু জায়গা থেকে। শুকনো ঢোক গিলল মেডরা। শরীরে আর ছিটেফোঁটা শক্তিও অবশিষ্ট থাকল না এলিজাবেথের। আবার কান্নায় ভেঙে পড়ল। মেডরা চাদর দিয়ে ঢেকে এলিজাবেথকে বেড থেকে নামায়। নিজেকে শক্ত করে রাখে এলিজাবেথ, একটা জড়সড় বস্তুর মতো। আমাদের কাজ করতে দেন ম্যাম। দয়া করে আমাকে বাঁচতে সাহায্য করুন। আমার জানা মতে আপনি নিজ ইচ্ছায় এখানে এসেছেন ম্যাম। কিছুক্ষণের জন্য থমকে গেল এলিজাবেথ। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ফ্লোরে। শ্রাবণের সকল মেঘগুলো এসে জমা হয় এলিজাবেথের চোখের কোণে। কালো মেঘে টাইটাম্বু হয়ে ঘোলাটে হয়ে আসলো এলিজাবেথের আখিদয়। সত্যি তো, সে তো নিজের ইচ্ছাতেই এসেছে এখানে। নিজের হাতে নিজেকে বিসর্জন দিয়েছে। কার কাছে অভিযোগ দিবে সে? কোন মুখে? আর একটু টু শব্দ করল না এলিজাবেথ। মেডরা এলিজাবেথকে ধরে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনে। রেশমা নিজের হাতে খাইয়ে দিল এলিজাবেথকে। বিনা শব্দে চুপচাপ খেয়ে নেয় এলিজাবেথ। রেশমা এলিজাবেথকে খাইয়ে ব্যথার ওষুধ দিয়ে চলে যায়। তবে যায় না রেশমা। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে বরফের মতো জমে যাওয়া এলিজাবেথকে। অনুভব করতে পারছে ভেতরে ক্ষতবিক্ষত হৃদয়টা কিভাবে ঘূর্ণিঝড়ের মতো দুমড়ে মুচড়ে ওলটপালট হয়ে যাচ্ছে। চোখ দিয়ে গড়িয়ে শুধু নোনা জল পড়ে। এলিজাবেথ একদৃষ্টিতে চেয়ে আছে কাঁচের গ্লাসে গলিয়ের বাইরে। অধৌত সেই চাহনিতে নেই কোনো প্রাণ। তপ্ত শ্বাস ফেলে চলে যায় রেশমা। মাথায় আইস প্যাক লাগিয়ে বসে আছে তথ্যমন্ত্রী আনিসুল হক। ছেলের শোকে মূর্ছা যাচ্ছে এমন ভাব। একমাত্র ছেলে সাদমান। পাশের সোফায় বসে আছে অফিসার প্রেম ও তার 3 সহকর্মী। অপোজিটে আছে পুলিশ কমিশনার। সকলের কপালে চিন্তার ছাপ। আনিসুল হকের স্ত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ কমিশনার পুরো সোর্স কাজে লাগিয়ে দিলেও এখনও কোনো হদিস পাওয়া যায়নি সাদমানের। এয়ারপোর্ট রোড সংযুক্ত সকল রাস্তা সিসিটিভি ফুটেজ চেক করেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এখন পর্যন্ত আসেনি মুক্তিপণের জন্য কোনো কল, যা সকলকে খুব ভাবাচ্ছে। প্রেমের কাছে সব কিছুই পানির মতো পরিষ্কার হলেও এই মুহূর্তে তার হাত বাঁধা। প্রমাণ ছাড়া তার সকল কথা ভিত্তিহীন আইনের কাছে। আইনের প্রধান শাখা অংশ হল প্রমাণ সাক্ষী। লিভিং এরিয়ার নীরবতা ভাঙে পুলিশ কমিশনারের কথায়। অনেকক্ষণ পর শুকনো ঢোক গিলে কাইকুই করে ধরাশায়ী আওয়াজে বললেন, 48 ঘন্টা হয়ে গিয়েছে, এখনও মুক্তিপণের জন্য কোনো কল আসেনি। আমার মনে হয় আপনার ছেলের ইচ্ছে করে লুকিয়ে আছে স্যার। কমিশনের অদ্ভুত প্রশ্নবাণে মাথা থেকে আইস প্যাক ছুঁড়ে ফেলে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আনিসুল হক। কি যাতা বলছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? কিসের কমতি ওর? আমার এই অটেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সাদমান। ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। থেমে নিজেকে কিছুটা সংযত করল আনিসুল হক। কণ্ঠ খাদে নামালো। এবার একজন অসহায় পিতা ভাঙ্গা কণ্ঠে আওড়ালো, আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন। যত টাকা লাগে আমি দেব। আমার ছেলের কিছু হলে আমরা কেউ বাঁচব না। এমনিতেই মেজাজ খুব চটে ছিল।
প্রেমের সকালের ওই ঘটনার জন্য। এখন কমিশনের এমন বোকা বোকা কথা শুনে আরও বিরক্তি হচ্ছে প্রেম। প্রেম উঠে দাঁড়ালো চলে যাওয়ার অভিপ্রায়। তখনই হঠাৎ ল্যান্ডলাইনের কল আসে। সকলে এলার্ট হয়ে যায় তৎক্ষণাৎ। প্রেম আনিসুল হককে ইশারা করলো কল ধরার জন্য। সকলের সামনে স্পিকার দিয়ে কল রিসিভ করলো আনিসুল হক। গলা কাঁপছে তার। হ্যালো, ছেলে চাই? চমকে যায় সকলে এহেন আজব কণ্ঠস্বরে। প্রেম বুঝতে পারে ভয়েস চেঞ্জ করে কল করেছে রিচার্ড। চোয়াল শক্ত হয়ে আসে প্রেমের। বুকের ভেতর মোচড় দিয়ে ধরল আনিসুল হকের। ধৈর্য হারিয়ে তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে চাই সুস্থভাবে। প্লিজ আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। কেমন আছে আমার ছেলে? তোর ছেলে ভালো থাকা আমার উপর নির্ভর করছে, আর আমার ভালো মুড নির্ভর করছে তোর কথার উপর। শুকনো ঢোক গিলল আনিসুল হক। বলল, কিসের বিনিময়ে আমার ছেলেকে পাবো? টাকা। প্রেম ধীরে ধীরে নিজের মেজাজ হারাতে থাকে। কিছু বলার জন্য উদ্যত হলে কমিশনার চোখ রাঙিয়ে থামিয়ে দিল প্রেমকে। দাঁতে দাঁত পিষতে থাকে প্রেম। আনিসুল হক কোনো কিছুই না ভেবেই বলে দিল, কত টাকা? 50 লাখ। তথ্যমন্ত্রী আনিসুল হক যে খুব সৎ নিষ্পরায়ণ ব্যক্তি তেমনটা নয়। মন্ত্রিত্বের পাশাপাশি দুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। টাকার নেই কোনো কমতি। পাটের ব্যবসার আড়ালে রয়েছে মাদকের ব্যবসা। তবে যার জন্য টাকার পাহাড় গড়ে তোলে সেই যদি না থাকে। এক কথায় রাজি হয়ে গেল আনিসুল হক। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। উইশম্যান। ওপাশ থেকে শোনা যায় কারো গলা ফাটিয়ে হাসির শব্দ। বিস্তৃত হাসির শব্দে কান চেপে ধরল সকলে। প্রেম এবার আর ধরে রাখতে পারল না নিজেকে। সকালে রিচার্ডের খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে মনের ভিতর ঢুকে গিয়েছে। আনিসুল হকের কাছ থেকে ছো মেরে টেলিফোন নিয়ে নেয়। কী প্রমাণ আছে সাদমান এখনও জীবিত আছে? প্রমাণ পাঠাচ্ছি। সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুকের মধ্যে হাত চেপে ধরে সোফায় গা এলিয়ে দেয় আনিসুল হক। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সবকিছু। চশমার ফাঁক দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। কমিশনার বারবার কাকে যেন কল করছে। সকল পুলিশরা কমিশনারের তিরীক্ষিত মেজাজের কবলে পড়ছে দুদিন যাবৎ। প্রেমের সহযোগিতার ইতিমধ্যে বেরিয়ে গেছে নাম্বার টেস্ট করার জন্য। এক হাত কোমরে বেঁধে পায়াচারি করতে থাকে প্রেম। এত চেষ্টা করেও কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না। সকাল থেকে রিচার্ডের ব্যাপারে স্টাডি করে যা জানতে পেরেছে, রিচার্ড বাংলাদেশি। উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। রিচার্ডের পরিবার সম্পর্কে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি প্রেম। তবে হঠাৎ করে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ইতালি গ্যাংস্টার হয়ে যাওয়ার পেছনের কাহিনী সকলের কাছে অজানা এখন পর্যন্ত। 8 বছরের রিচার্ড 8 বার দেশে এসেছে, তাও শুধু দুদিনের জন্য। আনিসুল হকের হিস্ট্রিও চেক করেছে প্রেম। আনিসুল হকের সাথে কোনো পূর্ব শত্রুতা নেই রিচার্ডের। সবকিছু কেমন ধোঁয়াশে লাগছে প্রেমের কাছে। সাদমানের অপহরণের পিছনে মূল উদ্দেশ্য কী? রিচার্ডের শুধুমাত্র টাকার জন্য তথ্যমন্ত্রীর ছেলেকে টার্গেট করেছে তা মানতে নারাজ প্রেম। রিচার্ডের নিজেরই অটেল সম্পত্তি। মুক্তিপণে টাকা রিচার্ডের কালো ব্যবসার একদিনের ইনকাম। ভাবনার মাঝেই হঠাৎ গাড়ির হর্ন শোনা যায়। সকলে তির্যক বেগে সদর দরজার দিকে তাকালো। দেখা যায় বড় একটা ট্রাক। বাইরে থেকে সিকিউরিটি গার্ড দৌড়ে ভিতরে আসে। স্যার, কিডন্যাপাররা কিছু পাঠিয়েছে। আনিসুল হক দাঁড়াতে গিয়েও আবার সোফায় বসে পড়ে। ভয়ে তার ভিতর শুকিয়ে গিয়েছে। কমিশনার গিয়ে আনিসুল হককে ধরে নিয়ে যায়। প্রেম সবার আগেই ছুটে গেল। এরই মধ্যে ট্রাক ড্রাইভার গায়েব হয়ে গিয়েছে। পুরো ট্রাক খুঁজে কিছুই পাওয়া যায় না। পাওয়া যায় না গাড়ির কোনো কাগজপত্র। গাড়ির নেম প্লেট টিউব নকল। ক্রোধে ট্রাকে ঘুষি বসালো প্রেম। দুহাতে টোল টেনে ধরে চেঁচাতে থাকলো। হঠাৎ খেয়াল আসে ট্রাকের পিছন সাইডে চেক করা হয়নি। প্রেম এক লাফে ট্রাকে উঠে ডিকি খুলে দিল। সঙ্গে সঙ্গে বিস্তৃত গন্ধে সকলের নাক চেপে ধরে। প্রেম পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরে সামনে এগিয়ে গেল।
প্রেমে সুগভীর টান টান চোখ বাইরে থেকে দেখতে থাকলো ড্রামটিকে। বিশাল আকৃতির একটা ড্রাম, যেটা থেকে ড্রেনের ময়লা আবর্জনা পচা গন্ধ আসছে। কপালের ভাঁজগুলো গুটিয়ে প্রেম ড্রামের ঢাকনা খুলল। কালো পচা নর্দমার মাঝে দেখা যায় একটা অর্ধগলিত কাটা আঙ্গুল। মাংস গলে হাড্ডি বেরিয়ে এসেছে আঙ্গুল থেকে। প্রেম এক দেখায় আন্দাজ করে নেয় ঘটনা। চোখের সামনে প্রতিফলিত হতে থাকে কেউ খুবই আক্রোশের সাথে কাটারি দিয়ে টেনে টেনে মাংস ছিঁড়ে ফালি ফালি করছে। পরবর্তীতে ফালি ফালি করা ছেঁড়া মাংস এসিড দিয়ে গলিয়ে দিয়েছে। প্রেম সবকিছু নিজের মতো করে সাজিয়ে ড্রামের মুখ ঢাকনা দিয়ে ঢেকে দিল। ফিরে তাকালো নিচে, উৎসুক হয়ে তাকিয়ে থাকা আনিসুল হকের দিকে। আনিসুল হকের ভেজা চোখ দেখে জিনিসটা নিজের মধ্যেই চেপে যায় প্রেম। মাথায় সাজিয়ে নেয় নতুন প্ল্যান। এক লাফে ট্রাক থেকে নেমে সরাসরি আনিসুল হকের সম্মুখে গিয়ে দাঁড়ালো। চিন্তা করবেন না, ট্রাকে কিছুই ছিল না। আপনি স্বাভাবিক হন। শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমনটা করা হয়েছে। আমার মনে হয় কিডন্যাপাররা আবারও কল দিবে। বলার মধ্যেই আবারও কল আসে ল্যান্ডলাইনে। সকলে ভিতরে ছুটে যায়। এবার কল রিসিভ করে প্রেম। ছোট থেকে এটা তার গড গিফটেড ট্যালেন্টেড ছিল যে কারো ভয়েস নকল করতে পারে প্রেম। ওয়ান্ট মোর, কোথায় টাকা নিয়ে যেতে হবে? দ্যাটস মাই বয়। আমার ছেলেকে আমি সুস্থ এবং জীবিত চাই, তাও আজকের মধ্যে। আমার রাজ্য আমার ইচ্ছেতেই হয় সব কিছু। হোশ নিঃশ্বাস ছাড়ে প্রেম। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আচ্ছা কখন? কাল সকাল 10টা, আগারগাঁও স্টেশন। বলার সাথে সাথেই কল কাট হয়ে যায়। প্রেমের ঠোঁটের কোণে দেখা যায় মিলি বক্র হাসি। কোনো কথা না বলেই প্রেম শীষ বাজাতে বাজাতে সদর দরজা পেরিয়ে গিয়ে নিজেই বাইক চড়ে। উদ্দেশ্য আগারগাঁও স্টেশন। রিচার্ডকে দেখা মাত্র সকল মেড কিচেনেকে চলে যায়। নেশোর কড়া নিষেধাজ্ঞার মধ্যে এটাও ছিল। রিচার্ডের সামনে যেন কোনো মেড না যায়। লম্বা লম্বা পা ফেলে উপরে চলে গেল রিচার্ড। গায়ে তখনও সকালের কালো কোট, আর ভেতরে কালো শার্ট। হাতঘড়ি খুলতে খুলতে বেডরুমের দিকে এগোতে থাকলো রিচার্ড। দরজা ভেজানো, ভেতর ঘুটঘুটে অন্ধকার। রিচার্ড লাইট অন করতেই শোয়া থেকে ধরফড়িয়ে ওঠে এলিজাবেথ। সকালের পর থেকে একদম স্তব্ধ হয়ে গিয়েছে এলিজাবেথ। একটু আগে এসে রেশমা ওকে খাইয়ে দিয়ে গেল। এলিজাবেথ নিঃশব্দে খেয়ে নিয়েছিল। 3বার ওষুধ খাওয়ার পরও এখনো শরীরে ব্যথা কমেনি এক ফোঁটা। শরীরে ব্যথা লাঘব করা গেলেও মনের ব্যথা এত সহজেই কি লাঘব হয়? দু চোখের পাতা এক করতে পারে না এলিজাবেথ। চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো। কিভাবে জানোয়ারের মতো পাশবিক অত্যাচার চালিয়ে গিয়েছিল তার উপর সারা রাত। এই প্রথম রিচার্ডকে দেখল এলিজাবেথ। দেখল একটা জানোয়ারকে। চোখ ধাঁধানো সৌন্দর্য অধিকারী মানুষ যে এতটা নৃশংস হতে পারে তা হয়তো এই ভদ্র সমাজের অজানা। মানুষটার চরিত্রের সাথে চেহারার কোনো সাদৃশ্য খুঁজে পেল না এলিজাবেথ। রুক্ষ পুরুষালিত তাবুক চেহারা অন্তরালে লুকিয়ে আছে এক নরপিশাচ। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। যদিও ভয়ে জবুথবু করে কাঁপছিল গঠন। রিচার্ডের সুগভীর নিকৃষ্ট নীল চোখ গভীরভাবে পরীক্ষা করছিল এলিজাবেথকে। শরীর নেতিয়ে পড়লেও সৌন্দর্য এক ফোঁটাও কমেনি এই মেয়ের। অপূর্ব সৌন্দর্যে ধাঁধানো এই মেয়ের রূপ লুকাসের ভাষায় যা আগুন সুন্দরী। রিচার্ড তাকালো এলিজাবেথের এলোমেলো হয়ে থাকা লাল চুলগুলোর দিকে, যা যত্নের অভাবে উস্কো খুস্কো হয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে রিচার্ড। হঠাৎ একটানে গলা থেকে টাই খুলে কাউচে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ওয়েস্টকোটের বাটন খুলতে খুলতে এক পা করে বেডের দিকে অগ্রসর হতে থাকে। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার হৃদয়যন্ত্র অদৃশ্যমান তেজস্বী আশ্রে সঙ্গে যেন দৌড়ে প্রতিযোগিতায় নেমেছে। ভূমিকম্পের ন্যায় সম্পূর্ণ শরীর থরথর করে কাঁপতে থাকে এলিজাবেথের। এসি লো টেম্পারেচারেও ঘাম ছুটে যায় এলিজাবেথের। রিচার্ডের পায়ের প্রতিটি স্বস্ফুট কদমে বিস্ফোরিত নয়নজোড়ায় ভাসছে গতরাতের লোমহর্ষক দৃশ্যগুলো।
কানের মাঝে বাড়ি খেতে থাকে নিজের প্রতিটা আর্তনাদ। আতঙ্কে শীতল ঘামে শরীরে চাপানো পাকিস্তানি থ্রি পিসের কামিজ গায়ের সাথে আষ্টেপৃষ্ঠে লেপ্টে যায়। হাত পা অসাড় হতে থাকে এলিজাবেথের। রিচার্ড খুব কাছে চলে আসে এলিজাবেথের। বিছানায় হাঁটু গেড়ে এলিজাবেথ উপর ঝুঁকে পেলাব হাতে ওর কপালের পাশের চুলগুলো কানের লতির ফোকরে গুজে দিল। রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়েছিল এলিজাবেথের উপর। গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মাইল, যা এখনও এলিজাবেথের শরীরের সাথে লেপ্টে আছে, তারও দৃঢ় হয় কাছে আসায়। 6 বার শাওয়ার নিয়েও শরীর থেকে একেবারে মুছে দিতে পারেনি নরপিচাসের শরীরের ঘ্রাণ। আকস্মিক এলিজাবেথের ধরাশায়ী কাণ্ডে পায়ের রক্ত মাথায় উঠে যায় রিচার্ডের। ড্রাগনের ট্যাটু খচিত শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের কণ্ঠনালী। অথচ কপাল থেকে যে গড়িয়ে রক্ত ঝরছে সেদিক কোনো কুরুক্ষেপ নেই। অগ্নি বিচ্ছুরিত হওয়া চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। নিঃশ্বাস থমকে গেল এলিজাবেথের। পড়ে গেল হাত থেকে ফুলদানিটা। গলা হতে নির্গত কর্কশ গুঙরানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ, জানোয়ার, নরপিচাস, অমানুষ, ছেড়ে দে আমাকে। হাতে আরও চাপ প্রয়োগ করল রিচার্ড। শ্বাস আটকে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে এলিজাবেথের। রিচার্ড হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, কর্কশ গলায় চেঁচালো, এই মেয়ে, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবি না। জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝলি? আমার সাথে কেউ এভাবে কথা বলে না। আবারও মনে করিয়ে দিচ্ছি, টাকা দিয়ে কিনে এনেছি তোকে এখানে। আমার 30 বছরের জীবনে তুই প্রথম মেয়ে যাকে আমি ছুঁয়েছি। তুই আমার বৃক্ষবটে খোদাই করা প্রথম মেয়ে। কিন্তু তাই বলে আমার কাছে নমনীয়তা আশা করিস না, একদমই। ঘর করা ছেলে আমি নই, তবুও তোর মুক্তি নেই। তোর শরীরের প্রতিটা লোম, কূপ থেকে চোখের জল পর্যন্ত কিনে নিয়েছি আমি। আমার হাতে কোমলতা নয়, গান মানায়। এই রিচার্ড কায়নাতের সকাল শুরু হয় রক্তের স্রোতে হাত ডুবিয়ে, আর রাতের সমাপ্তি ঘটে সেই রক্তপানিতে ধুয়ে দিয়ে। রক্ত ভালোবাসি আমি। রক্ত দেখছিস আমার শার্টের কলারের লাল দাগ। এটা কোনো নাইট ক্লাবের বিড়ি ঠেলে আসা রমণীদের লিপস্টিকের চিহ্ন নয়। এটা রক্ত, মানুষের তাজা উষ্ণ রক্ত, যা আমার সবচেয়ে প্রিয়। আমার বান্ডিল বান্ডিল টাকার হিসেবে আটকায়, কোনো ছলনাময়ী নারীর ফাঁদে আটকায় না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এলিজাবেথের গলা ছেড়ে দিল রিচার্ড। গলায় ধরে খুক খুক করে কাশতে থাকলো এলিজাবেথ। রিচার্ডের কপালের মধ্য ভাগ বিভক্ত হয় ভাজে ভাজে। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথের দিকে। ঘাড় বাঁকিয়ে শুকনো গলায় বলল, ডু ইউ স্পিক রাশিয়ান, রেড? আমি তোর থেকে মুক্তি চাই, জানোয়ার। আমি অনেক দূর চলে যাব, আমার মম ড্যাডের কাছে চলে যাব আমি। অনেক দূর। এই অভিশপ্ত স্বার্থপর মানুষদের মধ্যে থাকতে চাই না আমি। হাঁটুতে মাথা গুজে আহাজারি করতে থাকে এলিজাবেথ। এলিজাবেথের মুখ থেকে তুইতুকারি শুনে রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্ক ফিরে গেল তার চিরচরিত পৈশাচিক আত্মায়। হেঁচকা টানে বেডে ছুঁড়ে ফেলল এলিজাবেথকে। ঠোঁটের কোণে ফুটে ওঠে পৈশাচিক হাসি। কোনো কথা ছাড়াই ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। মুহূর্তেই নিজের মাঝে নিয়ে নিল এলিজাবেথকে। ফলাতে থাকে নিজের শক্তি। মাঝে শুধু উচ্চারণ করল গুড গুড কিছু শব্দ। আই ডিসপাইট ওয়েন্ট ইউর রেড